ভারতীয়রা কি আসলেই খারাপ? আচ্ছা, ইন্ডিয়া কতটা খারাপ? এই প্রশ্ন আপনারা যদি একটা বিশেষ গোষ্ঠীকে করেন যারা ভারত বিরোধী ক্যাম্পেইন করে, কিংবা সেই আসামি পিনাকি ভট্টাচার্যের অনুসারী, তাহলে উত্তরটা অবশ্যই নেগেটিভ পাবেন। কিন্তু নির্মোহ হয়ে একটু চিন্তা করে দেখুন তো যে ভারত আসলেই খারাপ। খারাপ হলে কতটুকু খারাপ? ভারত আসলে ততটুকুই খারাপ নিজেদের আর্থিক স্বার্থ, শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, বৈদেশিক নীতির ভারসাম্য রক্ষা করার জন্য যতটুকু খারাপ হওয়া প্রয়োজন। ভারত কখনোই দখলদারি মনোভাব পোষণ করে না। তারা আগ বাড়িয়ে এগ্রেসিভ কোনো যুদ্ধে অংশগ্রহণ করে না। তারা কিন্তু যুদ্ধংদেহী কিংবা দখল পরায়ণ না, এটা তাদের স্ট্র্যাটেজি না। তারা যদি দখল পরায়ণ হতো তাহলে ইন্ডিয়ার আশেপাশে অনেক ছোটোখাটো দেশ আছে, নেপাল, ভুটান, মালদ্বীপ, এগুলো তারা আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে হয়তো দখল করে নিতে পারে। কিন্তু তারা সেটা কখনো করবে না, করেনি, করবেও না, কারণ এটা তাদের স্ট্র্যাটেজি না। একবার কল্পনা করে দেখুন, বাংলাদেশের চারপাশে ইন্ডিয়া না হয়ে যদি সেটা পাকিস্তান হতো, চীন হতো, রাশিয়া হতো, ইউকে হতো, ইউএসএ হইতো, ব্রাজিল হইতো, আর্জেন্টিনা হইতো, তুর্কি হইতো, সৌদি আরব হইতো, কি অবস্থা হইতো? বাংলাদেশের অস্তিত্ব থাকতো না। আপনি যতই হায়দ্রাবাদ কিংবা সিকিমের কথা বলেন, এগুলোর প্রেক্ষাপট ভিন্ন, সে ব্যাপারে পরে আসছি। এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত তার নিজের স্বার্থকে সবচেয়ে প্রাধান্য দিবে, সেটাই কি যুক্তিযুক্ত নয়? আপনি পারলে আপনার স্বার্থ উদ্ধার করেন না, আপনাকে কে ঠেকিয়ে রেখেছে? আপনি আপনার স্বার্থ দেখবেন, ভারত তার নিজের স্বার্থ দেখবে, সেটাই তো খুব স্বাভাবিক। সেটা অস্বাভাবিক মনে হবে তখনই যখন আপনি ভারতের ওপর অনেক এক্সপেকটেশন রাখবেন। ভারতের সাথে সুসম্পর্কের বদলে আপনি যখন কৃপা আশা করবেন, আপনি মনে করবেন ভারত অনেক কিছু দিয়ে আপনাকে একেবারে উদ্ধার করে দিবে, তখনই আপনি আশাহত হবেন। এখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বার্থপর হওয়াটা কি খুব দোষের? আপনি আপনার ব্যাপারে স্বার্থপর হন, সমস্যা কি? কে আটকে রেখেছে? এখন আপনি আপনার স্বার্থ উদ্ধার করতে পারেন না, সেই দোষটা কি ভারতের? এখন দেখে নিই বাংলাদেশ কেন তার নিজের স্বার্থ উদ্ধার করতে পারে না। ভারত ডেফিনেটলি অনেক বিশাল একটা দেশ, বিশাল একটা জনগোষ্ঠী। এই বিশাল একটা জনগোষ্ঠীর ঐক্য বজায় রাখা পৃথিবীতে বেশ বিরল একটা ঘটনা। এত জনসংখ্যার দেশ পৃথিবীতে খুব বেশি একটা নাই, এবং তাদের ঐক্য, রাজনৈতিক ঐক্য, তাদের জাতীয়তাবোধ একেবারেই পৃথিবীতে বিরল। শত শত নয়, হাজার হাজার ধর্মের, বর্ণের, জাতি, গোষ্ঠীর, ভাষাভাষী মানুষ তারা একত্রে বসবাস করে, ফলে তাদের রাজনৈতিক শক্তি অনেক স্ট্রং। তারা অর্থনৈতিকভাবেও অনেক এগিয়ে গেছে, বাংলাদেশের থেকে তারা যোজন যোজন দূরে এগিয়ে গেছে। আমি মনে করি ভারতের সাথে চীনের তুলনা হতে পারে, কিন্তু বাংলাদেশের নয়। সুতরাং সব দিক থেকে ভারত একটা অ্যাডভান্টেজ পাবে, এটা মেনে নিয়েই বাংলাদেশকে তার স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শুধু তুই খারাপ, তুই খারাপ এইসব বলে মুখে তুলোধুনো করলে খুব একটা লাভ হবে বলে আমি মনে করি না। ইন্ডিয়া স্বার্থপর বলতে পারেন, তারা তাদের নিজেদের স্বার্থের ব্যাপারে সবসময় খুব ষোলো আনা থাকে। তারা কর্তৃত্বপরায়ণ বলতে পারেন, বিশেষ করে উত্তর ভারতীয়রা বেশ কর্তৃত্বপরায়ণ। তারা ইভেন ইন্ডিয়ার অন্যান্য অংশের উপরে দাদাগিরি ফলাতে পছন্দ করে। ভারতীয়দের ব্যাপারে বাংলাদেশের মানুষের যে ক্ষোভ আছে, এই ক্ষোভটা কিন্তু আমি ভারতের আভ্যন্তরীণ ক্ষেত্রেও দেখেছি। এই একই ধরনের ক্ষোভ আমি কলকাতায় দেখেছি, তামিলনাড়ুতে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখেছি। সেখানে মিটিং মিছিলে অনেককে তারা কেন্দ্রীয় সরকারের দালাল বলে গালি দেয়। এই ক্ষোভটা মূলত উত্তর ভারতীয়দের প্রতি ক্ষোভ। কিন্তু আবার এটাও ভেবে দেখতে হবে যে উত্তর ভারতীয়রা কিন্তু জাত পলিটিশিয়ান। এখানে উত্তর ভারতীয়দের বদলে তামিল হতো, এটা যদি বাঙালি হতো, তাহলে আমি মনে করি না এত বড় ইন্ডিয়া এতদিনও টিকে থাকতো। ভারতের টোটাল রাজনীতিতে
উত্তর ভারতীয়দের প্রাধান্য আছে বলেই আমার মনে হয় এত বড় ভারতের ভূখণ্ড এখনো টিকে আছে এবং তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে। ইন্ডিয়ার সাধারণ মানুষ বেশ নির্ঝঞ্ঝাট, সুখী, তারা সহজ সরল জীবনযাপন করে, অনেক ক্ষেত্রে আমাদের মতোই। কিন্তু বৈচিত্র্যের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের থেকে অনেক উন্নততর। আমরা বসে আছি 90% মুসলমানের দেশ কবে 100% হবে সেই আশায়, কিন্তু ইন্ডিয়ার মানুষ যে কোনো ধরনের ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সবাইকে প্রাণ খুলে গ্রহণ করে, যেটা আমরা করতে পারি না। এটাই হচ্ছে সাধারণ ভারতীয়দের সাথে বাংলাদেশিদের পার্থক্য। আমরা বৈচিত্র্যের প্রতি খুব একটা ভালো মনোভাব পোষণ করি না, এবং তাতে কি আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের থেকে যে কোনো পরিমাপে অনেক বেশি এগিয়ে, তারা উন্নত হয়ে গেছে। সুতরাং তাদের স্ট্র্যাটেজি ঠিক আছে। এটাই প্রমাণ করে যে আমাদের স্ট্র্যাটেজি ভ্রান্ত, আমরা ভুলের মধ্যে আছি। আমাদের স্ট্র্যাটেজি ঠিক নেই, আমাদের মধ্যে খুব একটা বৈচিত্র্য নেই, কিন্তু সেই বৈচিত্র্যটুকু হজম করতে আমাদের খুব কষ্ট হয়। গোটা বাংলাদেশ একটা সমতল ভূমি, একটা ফ্ল্যাট এলাকা, সেখানে জাতি বর্ণের খুব একটা বৈচিত্র্য নেই, কিন্তু সেই সামান্য বৈচিত্র্যতাটুকুই আমরা হজম করতে পারি না। ভারতকে আপনারা যতটা গুরুত্ব দেন, উঠতে বসতে ভারত, হাসতে কাঁদতে ভারত, হতাশার কারণ ভারত, আশার কারণ ভারত, ভারত কিন্তু বাংলাদেশকে ততটা গুরুত্ব দেয় না। ইভেন তার একটা নিজের প্রদেশের সমানও বাংলাদেশকে গুরুত্ব দেয় কি না আমার সন্দেহ আছে। তবে এই গুরুত্বটা দেওয়া উচিত ছিল, কারণ আপনার ধান ক্ষেতের আশেপাশের ক্ষেতগুলো যদি পোকামাকড় বালাই মুক্ত হয়, তাহলে আপনার ক্ষেতও সুস্থ সবল হবে। বাংলাদেশের ভালো থাকা বা না থাকার উপরে ভারতের ভালো থাকা বা না থাকা কিছুটা হলেও নির্ভর করে। সুতরাং বাংলাদেশের সাথে আরো মজবুত বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করা ভারতের উচিত ছিল। দুই দেশের মধ্যে অনাস্থার জায়গাগুলো খুঁজে বের করে সেগুলোর মীমাংসা করা উচিত ছিল দুই পক্ষেরই। কারণ ভারতের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশ তার স্বার্থ যতখানি উদ্ধার করতে পারবে, বৈরিতা করে তার কানা কড়িও উদ্ধার করতে পারবে না। ভারতের সাথে বন্ধুত্ব করা খুব কঠিন কাজ না, কারণ ভারত হচ্ছে কল্যাণমুখী একটি গণতান্ত্রিক দেশ। পাকিস্তানের মতো কোনো অসুর দেশ নয়, যারা অন্যের কল্যাণ তো বুঝেই না, নিজের কল্যাণটুকুও বোঝে না। পাকিস্তান তো সারাক্ষণ যুদ্ধংদেহী হয়ে থাকে। এখন ভারতের সাথে বন্ধুত্ব করতে হলে ভারতকে বুঝতে হবে, ভারতের মতো করে চিন্তা করতে হবে। ভারত কিভাবে এত হাজার হাজার মতের, পথের লোকজনকে একত্রে নিয়ে এগিয়ে যেতে পারে সেটা বুঝতে হবে। আপনারা তো এখন পর্যন্ত হিন্দু, মুসলমান, কাদিয়ানি, শিয়া, সুন্নি, মাজার পূজারি এদেরকে একত্রে নিয়ে বসবাস করে দেখাইতে পারেন নাই। আপনারা কিভাবে বুঝবেন ভারতের মনস্তত্ত্ব? ইনফ্যাক্ট ভারতের প্রতি ঘৃণা আপনাদের কোনো রাজনৈতিক, আর্থিক এইসব কোনো কারণে না, মূলত হিন্দু বিদ্বেষের কারণেই আপনারা ভারতকে ঘৃণা করেন। এটা আপনারা মুখে স্বীকার করেন আর না করেন, সেটাই মূল কারণ। কারণ বাংলাদেশকে এখনো আপনারা পূর্ব পাকিস্তানি মনে করেন এবং মনে করেন শুধুমাত্র মুসলিমদের আলাদা একটা রাষ্ট্র করার জন্যই যেমন পাকিস্তানের জন্ম হয়েছিল, ঠিক সে কারণে বাংলাদেশেরও জন্ম। ভারতকে বুঝবেন কিভাবে আপনারা? তাদের সাথে শত্রুতা তো অনেক পরের ব্যাপার, বন্ধুত্ব করারও যোগ্যতা এখন পর্যন্ত অর্জন করেননি। স্বাধীনতার পর বাংলাদেশ ভারতের সাথে আন্তরিকভাবে সুসম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, কারণ বাংলাদেশের দেহ ভারতে থাকলেও মন কিন্তু পড়ে থেকেছে পাকিস্তানে। বাংলাদেশে স্পষ্ট বিভাজন আছে।
স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি, ইসলামী শরিয়া আইন চাওয়া মানুষ, অন্যদিকে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাওয়া মানুষ, পাহাড়ি, বাঙালি, এরকম আরো অনেক স্পষ্ট বিভাজন আছে। এতটা বিপরীত ভাবাপন্ন মানুষ পৃথিবীর অন্য কোনো দেশে বসবাস করে কিনা আমার জানা নেই। বাংলাদেশ অন্তত 3টা দেশ হওয়া উচিত ছিল। একটা হচ্ছে ধর্মান্ধদের জন্য, যারা শরিয়া কায়েম করবে, আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র মনস্ক মানুষদের জন্য, একটা পাহাড়িদের জন্য। এরকম অন্তত 3-4টা দেশ হওয়া উচিত ছিল বাংলাদেশে। তাহলে হয়তো একটা দেশের মধ্যে এত কনফ্লিক্ট থাকতো না। দুঃখের বিষয়, এই যুগের অনেক ইয়াং জেনারেশন কিংবা গেঞ্জি, এরা আসলে বোঝেই না যে পাকিস্তান কি জিনিস, এরা জানে না সেটা, তাদের সেই অভিজ্ঞতা নেই। তারা মনে করে যে তারা ভারতের সাথে ফাইট করবে পাকিস্তানের সাহায্য নিয়ে। এরকম একটা সহজ সমীকরণে তারা খুব সহজেই পৌঁছে যায়। আমরা কি মনে করি? বাংলাদেশের সাধারণ মুসলমান জনগোষ্ঠী, তারা মনে করে মুসলমান মানেই হচ্ছে সর্বোৎকৃষ্ট জাতি, মুসলিম হওয়া মানেই গর্ব করা, মুসলিম হওয়া মানেই সর্বশ্রেষ্ঠ মানব জাতি হওয়া। সুতরাং হিন্দুরা, এই হেঁদুরা, এই ইন্ডিয়া তাদের থেকে এগিয়ে যাবে, এটা সহ্য করা কোনোভাবেই মুসলিমদের পক্ষে সম্ভব হয় না। হিংসায় জ্বলতে পারেন, পুড়তে পারেন, নিজেরা মারামারি করতে পারেন, কাটাকাটি করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই হিন্দুরা আপনাদের থেকে এগিয়ে। সেই ব্রিটিশ আমলেও তারা আপনাদের থেকে এগিয়ে ছিল। তারা এই বৈচিত্র্যকে সাদরে বরণ করে নিয়েছিল, তারা ইংরেজি শিখেছিল বলে তারা এগিয়ে গিয়েছিল, এখনো তারা এগিয়ে আছে। এটা মেনে নিয়ে যতদিন না আত্মসমালোচনা করতে পারবেন, আত্মশুদ্ধি করতে পারবেন, ততদিন আপনারা পিছিয়েই থাকবেন। ওই হেঁদুরা এগিয়ে যাবে এবং তাদেরকে দেখে আপনারা হিংসায় জ্বলতে পারবেন। এর থেকে আর বেশি কিছু করা সম্ভব হবে না। এই যে রাজশাহীর কথাই চিন্তা করেন, ওই পাশে মালদহ, এই পাশে রাজশাহী জেলা, যুগের পর যুগ একেবারে প্রাগৈতিহাসিক কাল থেকে একত্রে বসবাস করে এসেছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। যেই ইসলাম আসলো সেই বিভেদ তৈরি করলো, ভাই আর ভাই থাকলো না, বোন আর বোন থাকলো না, আলাদা হয়ে গেলেন। শুধু ফিজিক্যালি আলাদা হননি, একেবারে মানসিকভাবে ডিটাচ হয়ে গেলেন। কাকে দোষ দিবেন? ইসলামের দিকে আঙ্গুল তুলতে এত ভয় হয় কেন আপনাদের? আত্মসমালোচনা বাদ দিয়ে আপনি কখনোই বাস্তবতাকে খুঁজে পাবেন না। শুধু অন্যের ওপর দোষ চাপিয়ে আপনি কোনো সমাধান খুঁজে পাবেন না। এখন অনেক ইন্টালেকচুয়াল বাঙালি বলে ফেলবেন যে এই আপনি বোধহয় জানেনই না ভারত হায়দ্রাবাদকে কিভাবে দখল করেছিল, সিকিমকে কিভাবে দখল করেছিল। এই উদাহরণগুলো বাংলাদেশে বেশ জনপ্রিয়। আচ্ছা, আপনারাই বলেন তো, এই যুগে কোনো দেশে রাজতন্ত্র, একেবারে পিওর রাজতন্ত্র কতটা মানানসই? তারা সুখী আছে, তারা খুশি আছে যে তারা রাজতন্ত্র থেকে মুক্তি পেয়েছে, তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বেশ স্বাচ্ছন্দ্যে আছে, তাদের কোনো অবজেকশন নেই। হায়দ্রাবাদের মানুষের অবজেকশন নেই, সিকিমের মানুষের অবজেকশন নেই, অবজেকশন আছে, কান্নাকাটি আছে বাংলাদেশের মানুষের। কি অদ্ভুত না? ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষের গণহারে প্রথম এবং প্রধান যে অভিযোগটা সবাই করে সেটি হচ্ছে ফারাক্কাবাদ, তিস্তাবাদ, এরকম আন্তর্জাতিক নদীর উপর প্রতিষ্ঠিত ভারতের বাঁধ। তারা মনে করে এটা ভারত বাংলাদেশের সাথে শত্রুতা করে এরকম বাঁধ নির্মাণ করেছে, যেটি একেবারে সত্য নয়, ডাহা মিথ্যা, নির্জলা মিথ্যা। ভারতে এরকম বাঁধ আছে 5334টি। আমি আবার বলছি, সংখ্যাটা খুব ভালো করে খেয়াল করুন। 5334টির মধ্যে ফারাক্কা বাঁধ হচ্ছে একটি, তিস্তা বাঁধ হচ্ছে একটি, দুইটা।
এরকম আরো 5332টি বাঁধ রয়েছে ইন্ডিয়াতে। তাহলে ওগুলো কার সাথে শত্রুতা করে বানানো হয়েছে? ইনফ্যাক্ট প্রতিটি বাঁধের জন্য, প্রতিটি জলবিদ্যুৎ উৎপাদনকারী বাঁধের জন্য কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়। কোনো না কোনো রাজ্যের মানুষ, কোনো না কোনো অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হয়, পশু পাখি ক্ষতিগ্রস্ত হয়, বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভারত, যেহেতু তাদের এগুলো ইন্টারনাল ব্যাপার, তারা ইন্টারনালি সেই ক্ষতিপূরণগুলো দেয়, সেই ক্ষতিগুলো পুষিয়ে ওঠার ব্যবস্থা করে। জলবিদ্যুৎ তো উৎপাদন করতে হবে। অন্যান্য রাজ্য যেভাবে ক্ষতিপূরণ পায়, বাংলাদেশ সেভাবে ভারতের কাছ থেকে ক্ষতিপূরণ পায় না। অন্যান্য রাজ্যগুলো এক দিক দিয়ে যেমন তাদের ক্ষতি হয়, অন্য দিক দিয়ে তারা লাভবান হয় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। বাংলাদেশের সেই সুযোগ নেই। সুতরাং আমি মনে করি এই ধরনের বাঁধ দেওয়ার আগে ভারতের উচিত ছিল বাংলাদেশের অনুমতি নেওয়া। অনুমতি তার এমনি এমনি দিত না বাংলাদেশ, অর্থাৎ যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার পরে এই ধরনের বাঁধ নির্মাণ করা উচিত ছিল। এবং এই সমস্যার খুব ন্যায্য সমাধান আমি অবশ্যই প্রত্যাশা করি। এবং আমি নৈতিকভাবে কখনোই বিশ্বাস করি না যে কোনো আন্তর্জাতিক নদীর প্রাকৃতিকভাবে বয়ে আসা পানিকে কোনোভাবে ডাইভার্ট করা হোক। এটা শুধু ভারত বাংলাদেশ সমস্যা নয়, গোটা পৃথিবীতেই এরকম আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ নিয়ে বিতর্ক আছে। সুতরাং আমি চাই শুধু বাংলাদেশ ভারতের সমস্যাটা মিটুক তা না, এটা নিয়ে আন্তর্জাতিকভাবে প্রতিটি দেশের চলমান যত সমস্যা আছে সবগুলোরই সমাধান হোক, গোটা পৃথিবীর মানুষ একটা কনসেনসাসে পৌঁছাক এবং এ ব্যাপারে করণীয় কি সেটা নির্ধারণ করুক, যাতে প্রতিটি পক্ষেরই উইন উইন সিচুয়েশন তৈরি হয়।